বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবং আমার ডানের রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম আলা রনি, আর তার আরও নানাবিধ রাজনৈতিক পরিচয় আছে, লেখালেখি করেন, কথাবার্তা প্রচুর বলেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রথম যেটা আমি আপনাদেরকে বুঝতে চাই যে আজকে যখন আমরা কথা বলছি, যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটা কিছুদিন আগেও কেউ কল্পনাও করতে পারেনি যে আমরা এই পরিস্থিতিতে এসে দাঁড়াবো। ভালো মন্দ সেটা আলোচনা, কিন্তু এক ধরনের নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, এইসব নানা অভিধা আছে। কিন্তু আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে আমরা কীভাবে এখানে এসে দাঁড়ালাম। জুনায়েদ সাকি, আমার মনে হয় যে আপনি শুরু করেন। আমি শুরু করব? হ্যাঁ, না, প্রথমত যে অনেক দিন যাবৎ আমরা একটা পরিবর্তন চাচ্ছিলাম। একটা দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। তারপর আমরা পতন চেয়েছি, পদত্যাগ চেয়েছি, যে যার মতো করে। আওয়ামী লীগের আমরা পতন চেয়েছি। তা আলটিমেটলি সেই ঘটনাটা ঘটেছে, এবং এত নির্মম এবং নিষ্ঠুরভাবে ঘটেছে যেটা আপনার এবং আমার কল্পনার বাইরে। তো যার জন্য আমরা 5 তারিখে বিকেল 4টার পরে উই ওয়ার দ্য হ্যাপিয়েস্ট নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এভার মেড ইন দ্য হিস্ট্রি। পৃথিবীতে যত জাতি গোষ্ঠী একসাথে খুশি হয়েছে, আমার কাছে মনে হয় আগস্ট মাসের 5 তারিখ বিকেলবেলা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ যতটা খুশি হয়েছিল, এরকম খুশি পৃথিবীতে একসঙ্গে এত মানুষ হয়নি। এই গেল এক। 2 নম্বরে যেটা হলো যে এখন এই 5 তারিখের যে ঘটনাটি, দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশের কেউ বলতে পারেনি যে এরকম একটা গণ অভ্যুত্থান হতে যাচ্ছে। নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন। 2টার সময় সেনাপ্রধান ভাষণ দিবেন, নেটের সমস্ত কিছু বন্ধ। সেনাপ্রধান ভাষণ দিবেন, এবং তিনি কি ভাষণ দিবেন আমরা সেটা জানি না। কিন্তু যখন দেখলাম যে উনি ওনার ভাষণটা দেওয়ার সময় পরিবর্তন করেছেন 3টার সময়টিতে, তখনই আমার কাছে ধারণা হলো যে তিনি 2টার সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা অলরেডি উনি চেঞ্জ করে ফেলেছেন। অর্থাৎ 2টার সময় যে কথা বলবেন সেটা 3টার সময় সেই কথা বলবেন না। তাহলে দেখুন যে সেনাপ্রধান ভাষণ যখন দিলেন, এই সময়ের মধ্যে উনি অন্ততপক্ষে 3 থেকে 4 বার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, ড্রাফট পরিবর্তন করেছেন, আর্ট অ্যান্ড অ্যাটিটিউড, কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তন করেছেন। এই গেল একটা বিশৃঙ্খলা। 2 নম্বর হলো যে সময় নিয়েছেন, তখন তো বিভিন্ন রাজনৈতিক জুনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রফেসর আসিফ নজরুল আজকে যিনি উপদেষ্টা, তাদের সঙ্গে কথা বলছিলেন। মানে দুপুর 2টার সময় তো তারা, আপনারা কি দুপুর 2টার সময় ক্যান্টনমেন্টে ছিলেন? আচ্ছা, এই প্রসঙ্গে যেহেতু উনি তুলেছেন আমি একটু বলি। যেহেতু না প্র্যাকটিক্যাল টেলিভিশনে দেখছিলাম যে সেনাপ্রধান 2টোর সময় একটা বক্তব্য দেবেন এবং তেনারা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। সেটা থেকে একটা ইঙ্গিত ছিল যে সামথিং নিউ ইজ কামিং, একটা নতুন কিছু আসছে যেটার মধ্যে দিয়ে মানুষ হয়তো ধৈর্য ধরার মতোই একটা জায়গাটা হবে। তো এর মধ্যে একটা খবর আসলো যে সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে একটু কথা বলতে চাচ্ছেন, তাদের মতামত শুনতে চাচ্ছেন। এবং আমিও একভাবে খবর পেলাম। তো আমি যখন সব খবর পেয়ে পৌঁছাতে মানে আমি বুঝি নাই, মানে আপনি কি খবর পেয়ে গেলেন না আপনাকে ইনভাইট করা হলো? আমাকে ইনভাইট করা হলো, টেলিফোন করে তারা জানিয়েছেন। এরকম তারা বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্বকে জানিয়েছেন যে তাদের সঙ্গে বসতে চান। এবং আমাকে জানানো হলো ইতিমধ্যে বিএনপি যিনি কটার সময় ফখরুল ইসলাম আলমগীর, আমার সাথে টেলিফোন যোগাযোগটাতে একটু দেরি হয়েছিল। আমাকে তারা আহ্বান জানিয়ে ফোন যখন করেছেন সম্ভবত এটা 1টা পরে, কিন্তু আমি ফোনটা পেতে প্রায় 2টোর জায়গায় এসেছি। এবং তারপরে আবার যেহেতু আমাদের গণতন্ত্র মঞ্চ আমি করি, আমাদের দল এবং আমাদের মঞ্চের নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হয়েছে যে সেখানে আমি যাবো কিনা, কারণ এটা তো আমার একটা মিনিমাম একটা জায়গায় এই কনসেন্টটা আমাদের প্রয়োজন ছিল। এবং তারপরে আমি যখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম, সেটা পৌঁছাতে আমি মনে করি প্রায় 3টা বেজে গেছে। একটা যেটা হয়েছে যে আসলে যে ধরনের কমিউনিকেশন সমস্যা ছিল,
সে কারণে নেতৃবৃন্দ পৌঁছানো, তাদের সাথে আলোচনাটা করা, ওনারা হয়তো সবাইকে খুঁজে পাচ্ছিলেন না, সব মিলিয়ে আসলে ওনার বক্তৃতা পিছাচ্ছিল ওই কারণে সবাইকে খুঁজে পাওয়া ইত্যাদি, সেই সময়টার পরিস্থিতি যা ছিল এইসব বিষয়টা ঘটেছে। আমরা যেটা মনে করেছি যে এইরকম একটা যে পরিস্থিতি, মানে ইতিমধ্যে প্রায় খবর চলে এসছে যে সরকার পদত্যাগ করেছেন সরকার প্রধান, এবং তিনি দেশত্যাগও করেছেন। প্রথম আলোতে তখন অলরেডি নিউজটা চলে এসছে যখন প্রায় 3টার দিকে। তো সেই রকম একটা পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই কথাটা পরিষ্কার করে বলা দরকার যে বাংলাদেশে এই মুহূর্তে করণীয়টা কি। কারণ ছাত্ররা যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে, যেখানে বাংলাদেশের এই ছাত্রদের অভিভাবকরা, জনগণের বিভিন্ন অংশ, রাজনৈতিক দল সকলেই কিন্তু এটাতে যুক্ত হয়ে পড়েছিল। ফলে এইটা বাংলাদেশের ইতিহাসে যেভাবে একটা ঘটেছে এবং শিক্ষার্থীদের এখানে যে নেতৃত্বমূলক ভূমিকা, তারা যেভাবে পুরো জাতির আবেগকে ধারণ করেছেন, নিজেদের আবেগকে বন্ধিত হয়েছে, এইটা তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা যাতে তাদের আকাঙ্ক্ষার ভিত্তিতেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো আসে। সে কারণে ছাত্রদেরকে এঙ্গেজ করে তাদের সাথে কথা বলেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের প্রশ্নে আমরা মনে করেছি, এবং আমাদের মঞ্চের পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে যে এইটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট, এটা আমরা তাদেরকে বলবো। তা আমরা মনে করেছি যে এই কথাটা কিন্তু তাদেরকে বলা দরকার। কেননা যদি এরকম কিছু ঘটে যে আচ্ছা ছাত্রদের মানে অন্য কিছু ঘটতে পারত, সুতরাং সেটা যাতে না ঘটে অন্ততপক্ষে আমাদের মতামতটা আমরা দেওয়া প্রয়োজন। আমি আছি আপনার কাছে, আপনি উনি শেষ করুন। যেটা হলো যে তারা সেখানে গিয়েছেন, আমি বাইরে থেকে যেটা দেখেছি, আমি তো ভিতরে যাইনি, আমাকে কেউ টেলিফোন করেও নি, আমি ভিতরে ঘটনা জানি না, কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজে নিজে ফোন করে ক্যান্টনমেন্টে কী হচ্ছে, গণভবনে কী হচ্ছে, প্লেন কখন, হেলিকপ্টার কখন উঠছে, ভিতরের টোটালগুলো জিনিসগুলো আমি আমার ব্যক্তিগত জানছিলাম। এবং 10 মিনিট পর পর কী কী ঘটছে সেখানে, সেই জিনিসগুলো আমি এখন কিছু কিছু পত্রপত্রিকা আসছে, বাট আমি যেগুলো তখন জানছিলাম, তো জানতে জানতে আমি দেখলাম যে আমি কথা বলছিলাম আমার ফোনে, ইন্টারনেট বন্ধ, আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারছিলাম না 12টা থেকে। হঠাৎ করে দেখি যেই ফোনটাতে আমি কথা বলছি সেই ফোনটাও ব্লক করে দেওয়া হলো, আমার ফোন থেকে কল যাচ্ছিল না। ইটস ভেরি সারপ্রাইজিং। ঠিক 12টা 30 মিনিট আমার ফোনটা লক হয়ে যায়, যে ফোনটাতে আমি আর কল দিতে পারছিলাম না। আমি কথাগুলো জানছিলাম, বলছিলাম, সমস্যা কিছু। তখন আমি বুঝলাম যে সামথিং হচ্ছে। তখন আমি আরেকটা নম্বর থেকে আমি যে কাজটি করলাম, এটা একটা ঐতিহাসিক কাজ, একেবারে ঐতিহাসিক কাজ। সেটা আমি মেজর আক্তারকে একটা টেলিফোন করলাম। আমি জানি যে মেজর আক্তারের টেলিফোন ট্র্যাক হচ্ছে, তো মেজর আক্তারের টেলিফোনে আমি বললাম যে দেখুন, যে সেনা প্রধান 2টার সময় ভাষণ দেবেন, তো তার এই ভাষণটা কোনো ইফেক্ট সৃষ্টি করবে না। কেন করবে না? প্রথমত ইন্টারনেট বন্ধ, আর যাদের জন্য তিনি ভাষণ দেবেন তারা অলমোস্ট 99% রাজপথে এখন, এবং তাদের সবার হাতে মোবাইল, এবং তারা জানবে না। বাসাতে যে টেলিভিশন চলে, এখন আর মানুষ টেলিভিশন দেখেও না, টেলিভিশনের কথা অনেকে বিশ্বাস করে না, এবং এখানে ধনী যারা আছে প্রভাবশালী, তাদের বেশিরভাগ বাসা ইন্টারনেট টেলিভিশন চলে। তো ইন্টারনেটে তারা সেই জিনিসগুলো চলতে পারবে না। আমি চাচ্ছি যে এই কথাগুলো জায়গা মতো রেকর্ড হোক এবং জায়গা মতো চলে যাক। তো এখন উনি যদি সত্যিকার অর্থে ওনার মেসেজটা আন্দোলনকারীদের কাছে পৌঁছাতে চায় এবং তাদেরকে বাগে আনতে চায়, এই মুহূর্তে এই বোকামি তারা কেন করছে, কেন সে এই ইন্টারনেটটা চালু করছে না। তো এই কথা বলার জাস্ট উইদিন 10 to 15 মিনিটস দেখি ফেসবুক চালু, ইন্টারনেট চালু, এবং সঙ্গে সঙ্গে, এবং মেজর আক্তার, আমি অনলাইন নেটে বলতেছি, উইদিন 15 মিনিটস। এবং আমি 1টার সময় আমার ভিডিওটা আপলোড করি, তখনও হেলিকপ্টার উড়ে নাই, তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাননি। কিন্তু আমি আমার ভিডিও চ্যানেলে আপলোড করি সরকারের পদত্যাগ, জাস্ট দুপুর 1টার সময়, যে সরকারের পদত্যাগ। যাই হোক, এখন এই জিনিসগুলো আমি আমার মতো করে যেভাবে দেখেছি, যতটুকু আমার জায়গায় বসে আন্দোলনটাকে সফল করার জন্য, ছাত্রদেরকে সাহায্য করার জন্য, তারপরে সেনাপ্রধান যে কাজগুলো করতে চাচ্ছেন তাদেরকে সেই কাজে সহযোগিতা করার জন্য, আমার কারো দ্বারা আদিষ্ট না হয়ে, কারো দ্বারা পরামর্শ না পেয়ে, নিজের বোধ বুদ্ধি অনুযায়ী বাংলাদেশের জন্য যতটুকু কল্যাণ আমি করার চেষ্টা করেছি। এটা হলো 5 তারিখ পর্যন্ত। তো 5 তারিখে রাতে আমি অফিস থেকে বের হলাম রাত্রি 10টার সময়, এবং আই হ্যাভ ফাইন্ড এ বিউটিফুল সিটি। আমার অফিস থেকে বের হওয়ার সাথে সাথে
হাজার হাজার লোক ওখানে যাচ্ছিল, কারো হাতে গণভবনের একটা কলা, কার হাতে মূলা, এবং সে এই সবাই আমাকে মাথায় করে নাচবে, কেউ মূলা নিয়ে ছবি তুলবে, কোটি নিয়ে ছবি তুলবে। পরে ছাত্ররা ছিল, তারা দেখলো যে আমি আসলে এই বেশি প্রেশারে আমার সমস্যা হয়ে যাবে, তারা একটা রিক্সা দেখে কোনো মতো আমাকে তুলে দিয়ে ওখান থেকে আমি বাসায় গেলাম। তো কিন্তু সারা রাত এত আনন্দ, এত বিজয়, কিন্তু আমি ঘুমাতে পারলাম না বিকজ অনেক দিন যাবত তো এই রাজনীতির বিশ্লেষক হিসেবে আপনার এই টেলিভিশন থেকে শুরু করে অন্য টেলিভিশনে কথা বলতে গিয়ে আমাকে অনেক কিছু লেখাপড়া করতে হয়। রাজনীতি এটা যোগ বিয়োগের বিষয়, এবং ইতিহাস ঘুরে ফিরে একইভাবে আসে। দেখুন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য একটা শনি হয়ে আসবে অনাগত দিনে, এবং আপনি এই 2009 সন থেকে সে এই যে ডক্টর ইউনূসকে টার্গেট করে যে ঘটনাটা সে ঘটিয়েছে, অর্থাৎ তাকে যতবার তোমারে বধি বেজে গোকুলে বাড়িয়েছে সে, তো সেই গোকুলকে সে ধ্বংস করার জন্য যতবার চেষ্টা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে ততই সামনে এগিয়ে দিয়েছেন। এবং এই যে ডক্টর ইউনূস বনাম শেখ হাসিনার মধ্যে যে রসায়নটা ঘটলো এই সময়টাতে, একই রসায়ন শ্রীকৃষ্ণের জীবনে ঘটেছে, একই রসায়ন সাইরাস দ্য গ্রেটের জীবনে ঘটেছে, একই রসায়ন আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনে ঘটেছে। অর্থাৎ তারা পৃথিবীতে আসার আগে যা কিছু করবেন সব কিছুই কিন্তু আগে এই জ্যোতিষীরা বলে গেছে, অঙ্ক করে করে এরকম একটা লোক পৃথিবীতে আসবে। তো সেই দিক থেকে আপনি যদি একটু চিন্তা করেন যে এখন আজকের এই জমানাতে যা কিছু হচ্ছে, আজকের দিনটা হচ্ছে, একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই জিনিসটা কি হচ্ছে, কি হবে, এটা একেবারে গুনে গুনে আগামী 3 মাসে কি হবে আপনি মোটামুটি বলতে পারবেন। বোঝার চেষ্টা করুন। আপনি কি পরের 3 মাসে বলবেন, না আমি যেখানে প্রশ্ন রেখেছিলাম যে আজকে পর্যন্ত যেখানে এসে দাঁড়িয়েছে কিভাবে আসলাম, কিছুটা আপনি বর্ণনা করেছেন। আজকে পর্যন্ত কিভাবে আসলাম, পরের 3 মাসে আমরা একটু পরে যাই। বলি আজকে পর্যন্ত যে আসলাম, এই আসার পেছনে কারো কোনো ডিজায়ার স্পেসিফিক্যালি ছিল না, কারো কোনো দৌড় ছিল না। মনে হয়েছে যে প্রকৃতি টেনে 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 এক একজনকে একটা জায়গায় বসে দিয়েছে। যেমন আজকে অনেকে খুব আনন্দ প্রকাশ করছে যে দেশ এরকমই হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন এই জ্যামের মধ্যে আটকে আছেন, এবং লোকজন সব আর্মস নিয়ে সেই বাইরে দাঁড়িয়ে আছে, জাস্ট লাইক মিস্টার কিম অফ নর্থ কোরিয়ার তার গার্ড দেওয়ার জন্য যেভাবে লোক থাকে ওভাবে থাকে। এবং লোকজন বলতেছে যে এর চেয়ে কি মহামানব হয় পৃথিবীতে? সে প্রেসিডেন্টের যে প্রোটোকল, প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, সেটা অ্যাভয়েড করে সে জ্যামে আটকাই আছে। কিন্তু ঘটনা যে অন্যটা, মানে তার রাস্তা ক্লিয়ার করার যে কোনো লোক নেই, রাস্তায় যে পুলিশ নেই, সে যে নিজে অসহায় অবস্থায় জ্যামের মধ্যে পড়ে আছে, এবং ইট ইজ এ ডেঞ্জারাস গেম ফর আস। এটা কিন্তু কেউ নিজের জন্য, সবার জন্য, আমাদের পুরো জাতির জন্য। তার রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তায় মিলিটারি নেই, রাস্তায় পুলিশ নেই, আনসার নেই, ছাত্ররা রাস্তা পাহারা দিচ্ছে। ছাত্ররা তো জানে না যে পিছনে ডক্টর ইউনূস বসে আছে, কয়েক ঘন্টা সেখানে বসেছিল সেটা না দেখে আমরা আবেগে বলতেছি যে ডক্টর ইউনূস মহামানব। আর ডক্টর ইউনূস কীভাবে আসেন আজকের এই দিনে, মানে উনি আসলেন মানে ভিডি ভিসি আসলাম, দেখলাম, জয় করলাম। ফলে তিনি যেটা পেয়েছেন ওটার ওজন এখনও তিনি বুঝতে পারেননি। তিনি পুরো তার যে চেয়ার টেবিল, এটাকে গ্রামীণ ব্যাংক মনে করছেন, এবং তার চারিদিকে নুরুন্নাহার আর নূরজাহানে ভরপুর। বাংলাদেশ ব্যাংকে এসে নুরুন্নাহার এসেছে, নূরজাহান সেই গ্রামীণ ব্যাংক থেকে এসে এখানে উপদেষ্টা মণ্ডলীতে ঢুকেছে, জাস্ট লাইক সেই গ্রামীণ ব্যাংক মডেলে চালাতে চেয়েছেন। এবং তার মধ্যে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কী এবং লিক ওয়ানের পার্থক্যটা কী? লিক ওয়ানকে আমেরিকাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সিঙ্গাপুরকে এমন একটা সফল করেছেন, তো এটা হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দিস সাকসেস? তো তিনি বললেন যে এটা এখানে বলা শোভনীয় হবে না। এর কারণ হলো এই যে শহরে আপনি আমাকে দাওয়াত করেছেন, এই শহরের ছোট্ট একটা গ্রামের মতো সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুরে আমি যে কাজগুলো করতে পেরেছি এটা এই শহরে চলবে না। এটা হলো লিক ওয়ানের কথা। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, তাকে সবাই বলছেন যে গুজরাটকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন, তারা এই গুজরাট মডেল চাচ্ছে। তিনি বললেন যে এই গুজরাট মডেল যদি আমি দিল্লিতে করতে যাই, দিল্লিতে দাঙ্গা হয়ে যাবে, কেন ওখানকার জনগণের রক্ত এক, চিন্তা এক, চেতনা এক, মন মানুষের থাকে, এবং জায়গাটা খুব ছোট পরিসর। তো আমি নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে গুজরাটে যে মডেল প্রতিষ্ঠা করেছি এটা দিল্লিতে প্রতিষ্ঠা করা সম্ভব না। দ্যাট ইজ এ ম্যাচুরিটি অফ পলিটিশিয়ান। আপনার বক্তব্য বোঝা গেছে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে
পারছেন কি না পারবেন কি না না, সেটা ওটা আমি এটা মজা কথা বলে 1 মিনিট শেষ বোঝা না, আমি দিচ্ছি আপনাকে 1 মিনিট, কারণ ওনার কাছে আমাকে যেতে হবে। রাইট, আমি 1 মিনিটে যাচ্ছি যে উনি যে ভারসাম্যটা তো আমার বজায় রাখতে হবে, এবং প্রফেসর ইউনূস পারবেন কি পারবেন না সেটা দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষাও করতে হবে, উনি বুঝতে পারছেন কি না, কি দায়িত্ব পেয়েছেন। আমার ঘটনা যে আপনি তো জানেন, আমরা দুইজন, আমরা দুইজনই ওনার যে কয়জন ওয়েলউইশার বাংলাদেশ আছে তাদের মধ্যে প্রধানতম। মানুষ যখন খুব আনন্দিত হয় তখন দেখবেন সে মাতৃভাষায় কথা বলে, আর মানুষ যখন খুব বিপদে পড়ে, খুবই বিপদে পড়ে, তখনও সে মাতৃভাষায় কথা বলে। তো উনি হঠাৎ করে বলে ফেলছেন যে সব কিছু লড়র বড়র হয়ে গেছে। তখন ফেসবুকে এইটা নিয়ে খুব ট্রল হচ্ছে যে বাংলাদেশে বলেছেন, আমি কোথায় কথা বলেছেন শুনিনি, বলেছে সব কিছু লড়র বড়র অবস্থায় আছে, লড়র বড়র হয়ে গেছে। লড়র বড়র চট্টগ্রামের চাটগাঁয়ে ভাষা। তো এখন সবাই বলছে যে চট্টগ্রাম এমন একটি জায়গা, এখানে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে দুনিয়ার যেখানেই নিয়ে যান না কেন, তার ভিতর থেকে চাটগাঁয়ে ভাষাটা বের করতে পারবে না। তো তার মুখ থেকে যে লড়র বড়র বের হয়ে গেছে, এটার অনলি দুটো সূত্র আছে: হি ইজ ভেরি হ্যাপি, মাচ সাকসেসফুল, এবং খুব সুন্দরভাবে তিনি কাজ করার জন্য 100% কনফিডেন্ট। অথবা হি ইজ টু ফ্রাস্ট্রেটেড, তিনি পূব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু দেখছেন না, এবং এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না হোয়াট শুড ডু। ওকে, আমি আসবো আপনার কাছে। মিস্টার জোনায়েদ সাকি, পার্ট অফ ধন্যবাদ। আপনার প্রশ্নের জায়গাতে আমি যদি ফিরি যে আমরা আসলে এখানে কিভাবে আসলাম, আমি একটু রাজনৈতিকভাবে দেখি। আপনার তো তাই দেখবার কথা, কারণ আপনি রাজনীতিবিদ, অন্যভাবে দেখতে চাইবেন কেন? না, আমি মানে এই রাজনৈতিক সংগ্রাম বলতে মাঠে ময়দানে যে সংগ্রাম গত 15 বছর ধরে এই সরকারের আমলে হয়েছে, আমি তার একজন বলতে পারেন নগণ্য নিয়মিত অংশগ্রহণকারী, এবং আমি হয়তো কোনো কোনো ক্ষেত্রে সংগঠকের ভূমিকায় ছিলাম। সেই দিক থেকে আমি বলবো যে দেখুন, আমাদের দেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো একটা প্রতিশ্রুতি তৈরি হয়েছিল যে এমন একটা রাষ্ট্র আমরা করব যেই রাষ্ট্রে নাগরিকরা সুযোগের সমতা পাবে, মানবিক মর্যাদা পাবে এবং সামাজিক ন্যায় বিচার পাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এর মানেটা হচ্ছে যে জনগণ যে আসলে ক্ষমতার কেন্দ্র, তাদের ভোটে যে সরকার হবে সেই সরকারটা জনগণের কাছে জবাবদিহিতা করবে, তার উপর প্রভুত্ব করবে না। শাসন কথাটাই তো অনেকটা মানে কলোনিয়াল একটা ব্যাপার, যে আপনি আমাকে শাসন করবেন। আসলে আপনি নিচ্ছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। ফলে এই যে রাষ্ট্র পরিচালনা যিনি করবেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, সে জনগণের উপর প্রভুত্ব করবে না, বরং জনগণের কাছে জবাবদিহিতা করবে। কিন্তু পুরো বাংলাদেশ প্রায় উল্টো যাত্রায় শুরু হয়েছে, কারণ সাংবিধানিকভাবে এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যে ক্ষমতা কাঠামোটা স্বৈরাচারী, এবং ওইটাকে ব্যবহার করে ধীরে ধীরে পুরো রাষ্ট্রটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার নানান চেষ্টা চলেছে। এবং সর্বশেষ গত 15 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এইটাকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছেন। এবং এই যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র এবং তার আধুনিক কর্তৃত্ববাদী অ্যাপ্লিকেশন, মানে নির্বাচনী কর্তৃত্ববাদ, যে আপনার সামনে একটা নির্বাচন মডেল সে দাঁড় করিয়ে রাখবে, মনে হবে যেন নির্বাচন হচ্ছে, কিন্তু আসলে ওখানে মানুষ কোনো ভোট দিতে পারবে না। এই মডেলটা উনি এই নতুন ফ্যাসিবাদে যুক্ত করেছিলেন। সে কারণে আমরা এটাকে বলেছি ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী শাসন। সবগুলো এটা একটা হাইব্রিড জায়গা তৈরি করেছে, এমনকি মাফিয়াদের কন্ট্রোলও বেড়েছে। এই ধরনের শাসন জনগণকে সবসময় দাবিয়ে রেখেছে। জনগণ তার কথাটা বলতে পারতো না, জনগণের কোনো আলাদা স্পেস ছিল না। রাজনৈতিক দল কিংবা নানান ধরনের কাঠামোর অধীনেই জনগণকে সবসময় থাকতে হয়েছে। কিন্তু জনগণের যে একটা ভাষা আছে, তার যে একটা চাওয়া আছে, আজকে অভ্যুত্থান এটাকে অবারিত করে দিয়েছে। আমাদের শিক্ষার্থীরা এই একটা অসাধারণ কাজ করেছেন যে তারা এমনভাবে এই আন্দোলনে যুক্ত হয়েছেন, এমনভাবে শিক্ষার্থীদেরকে, ছাত্র এই সর্বনামে সবাই একত্রিত হয়ে গেছেন। এটা এমন না যে কোনো একটি বিশেষ নেতৃত্ব, একটা গ্রুপ সারা দেশের কোটি কোটি ছাত্রদেরকে দীর্ঘদিন ধরে উদ্দীপ্ত করতে করতে এই সংগ্রাম এনেছে। এটা হচ্ছে যে ছাত্রদের আন্দোলন। কে সমন্বয়কটা পরে হয়তো ঠিকঠাক মতো সবাই চিনছে, কিন্তু ছাত্রদের আন্দোলন, প্রতিটি ছাত্র মনে করছে এটা আমার আন্দোলন, এই আবেগীয় জায়গা। এবং আমি এখানে প্রথম কথা বলবো যে আবু সাঈদ সমস্ত ভয় ভেঙে দিয়েছে। 15 বছর ধরে এই শাসন কিংবা এর আগের শাসনগুলো আমাদেরকে যে ভয় দেখাতো, সেই ভয় দেখাতে দেখাতে আমরা যে সবাই কুঁকড়ে গিয়েছিলাম, কোন কথা কোন ফোনে বলবো, কার সাথে কি বলবো, কোন জায়গায় কোন বিষয়ে বলবো, এই যে সবসময় আমরা নিজেদের সেন্সর করছি, এই ভয় এইটা সরকার তৈরি করেছিল। আপনি যদি ঘর থেকে রাতের আধারে একজনকে তুলে নিয়ে যান, গুম করে ফেলেন, সর্বত্র ভয় ছড়িয়ে পড়ে। আপনি যখন মানে কি বলে যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে রাত 2টোর সময় একটা 10 বছরের কি বলে ক্লাস 10-এ পড়া ছাত্রকে ধরে নিয়ে আসেন, সবাই ভাবতে থাকে
যে এটা আসলে করা যাবে না। এই যে ভয়ের রাজত্ব তৈরি করেছে, আমরা 18 সালের নির্বাচনে আগে বলেছি, 14 সালে বলেছি, তারপরে বহুবার এটা বলেছি যে ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে, ভয় কাটানো দরকার। এবং ভয় কাটে কিভাবে জানেন? মানে ভয়কে অকার্যকর করে দেওয়া সম্ভব যখন মানুষ আর ভয় পায় না, এই ভয় জিনিসটা তখন আর কাজ করে না। এই কাজটি করেছে আবু সাঈদ। নিজেকে একেবারে 2 হাত ছটান বুক টান টান করে রাইফেলের সামনে দাঁড়িয়ে সে এমন একটা অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে, যে স্লোগানটা ছাত্ররা দিয়েছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সত্যি সত্যি সে পুরো ছাত্র সমাজের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে। কত ছেলে মেয়ে যে এইভাবে টান করে এই হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে নির্বিচারে, এত আধুনিক মারণাস্ত্র নিয়ে পুলিশকে যেগুলো দেওয়া হয়েছে গুলি করা হচ্ছে, এত বড় বড় জাম তাদের সামনে, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং লেথাল বুলেট, যেগুলো দিয়ে একেবারে সরাসরি মৃত্যুবরণ করছে। শিশুরা পর্যন্ত বাবার কোলে বারান্দায় মারা যাচ্ছে। এই অবস্থার মধ্যে সবাই যে টান করে দিচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা, বহু বন্ধু বান্ধব থেকে শুনছি তাদের ছেলেমেয়েরা এখন নিজেদেরকে সবাই আবু সাঈদ বলে। এই জাগরণটা সবার ভয় ভেঙে দিয়েছে। এইটা আপনি যখন মিছিলে করেন, 1000 লোকের মধ্যে গুলি করেন, তখন আসলে আর মানুষ যে কাজটা হয় সেটা হচ্ছে ভয়টা ভেঙে যায়। এই জায়গাতে এসছে যে সেটার কতগুলো রিফ্লেকশন আপনি দেখেন, যে তাহলে জনগণ কোন ভাষাটা আনলো। আমরা কিন্তু 15 বছর ধরে এটার বিরুদ্ধে সংগ্রাম করেছি, কিন্তু জনগণের যে একটা বৃহত্তর ঐক্যের কথা আমরা বলেছি, সেই বৃহত্তর ঐক্য কাজটা করেছে ছাত্ররা। সেই বৃহত্তর ঐক্যটা যখন ঘটে গেছে, এই সরকারের আর কোনো সামর্থ্য ছিল না তাকে দাবিয়ে রাখার। এটা আমি গুরুত্বপূর্ণ অর্জনের জায়গা বলি। এবং জনগণের ভাষাটা এর মধ্যে দিয়ে যেটা প্রকাশিত হয়েছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখুন সবচেয়ে জনপ্রিয় স্লোগান কি? বৈষম্যহীন। সর্বত্র এখন একটা বৈষম্যহীন কথাটা এসছে। এবং এই যে বৈষম্যহীন, এটা বহু দিক থেকে, আমি অর্থনৈতিক দিক থেকে যে বিরাট বৈষম্য তৈরি হচ্ছে, একদল লাখো কোটিপতি হচ্ছে, আরেকদল দিনের রাতের বেলা না আধা পেটা খেয়ে ঘুমাতে যেতে হচ্ছে। এই যে বিরাট বৈষম্যতা, কিন্তু কেবল এইটুকুও নয়, যেভাবে ধরেন এই বিগত সরকার মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে ফেলেছিল। যারা আওয়ামী লীগ করে কেবল তারাই মুক্তিযুদ্ধের পক্ষে, বাকি সবাই রাজাকার, পাকিস্তানি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, সন্ত্রাস করে এই, এবং তাদের কোনো চাকরি হবে না, তারা কোনো জায়গায় ঢুকতে পারবে না, তাদের নানানভাবে পদে পদে বাধা। এই যে বিভাজন, যে আমি যদি এই সরকারের সাথে না থাকি, আমি যদি বিসিএসে যে ওখানে ওদের বাধা ধরা প্রশ্ন সেগুলো উত্তর দিতে না পারি, কোনোভাবে যদি আমার ঠিকুজিতে একবার বিরোধী দলের কোনো রকম লিঙ্ক পাওয়া যায়, আমি শেষ। এই বৈষম্য সরকার যেটা চালিয়েছে, তার বিরুদ্ধে এই শব্দটা আজকে সারা বাংলাদেশের জায়গায় এসেছে। ফলে আমরা এটা মনে করি 1971 সালে সুযোগের সমতার যে প্রতিশ্রুতি হয়েছিল, এই আন্দোলন তারই সেই চেতনাকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করছে, যেটা আওয়ামী লীগ বরং তার উল্টোটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে নিজেদের মৌরুষি পাট্টা, জমিদারিটা কায়েম করেছিল। আপনি আরেকটা স্লোগান দেখেন, এসছে স্বাধীনতা। এখন সবাই বলছে আমরা স্বাধীন হয়েছি, দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে। কিসের ভিত্তিতে? পরিষ্কার করে বাংলাদেশ মনে হচ্ছিল চলছিল আমাদের দেশের কথায় নয়, কোনো একটা বিশেষ দেশের অথবা কোনো দেশের তাদের যে ভূ রাজনৈতিক স্বার্থ, তাদের যে আধিপত্য, সেইটা বজায় রাখার জন্য বাংলাদেশে একটা বিশেষ দলকে ক্ষমতায় থাকতে হবে, এই দেশের জনগণের অধিকার সমস্ত হরণ করে নেবে, ভোটাধিকার পর্যন্ত থাকবে না, মর্যাদা থাকবে না। এই যে স্বাধীনতার প্রশ্নটি, এইটা সামনে এসছে এই কারণে যে না, আমরা আমাদের দেশের রাজনীতি আমরা ঠিক করব, আরেক দেশের স্বার্থের কারণে এখানে একটি দলকেই মানে ভোট ছাড়া দিনের পর দিন ক্ষমতায় থাকতে হবে, এইটা কোনোভাবে বাংলাদেশের মানুষ মানেনি। এবং যে সমস্ত দেশ এটা বুঝতে পারেননি, তারা আসলেই তাদের চিন্তা রিথিঙ্ক করা উচিত যে বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক করবেন নাকি কোনো একটি বিশেষ দলের। বহুবার আমরা এটা বলেছি যে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক করেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন, কিন্তু আপনারা একটি বিশেষ দলকে ক্ষমতায় রাখতে গিয়ে জনগণকে শত্রুতে পরিণত করেন না। এই স্বাধীনতার বিষয়টি আবার সামনে এসছে। 71 সালে আমরা যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম, সেইটা স্বাধীনতা দেওয়া। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে ভুয়া ভুয়া। এটা সবচেয়ে জনপ্রিয় স্লোগানের মধ্যে একটি। এবং তার মানে হচ্ছে যে জনগণ বলতে চায় যে কাজটা ভুল, অন্যায়, যে কাজটা মানুষের বিরুদ্ধে যাচ্ছে, সেটাকে এখন জনগণ ভুয়া ভুয়া বলছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবেন, কিংবা এখনো মানে ক্ষমতা কর্তৃপক্ষ যাই করবেন, এটা বুঝতে হবে যে জনগণ তাদেরকে দেখছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবার আর মানুষ এর মধ্যে দিয়ে আরও কি চাচ্ছে লক্ষ্য করে দেখুন, রাজনীতি থেকে এটা বিচ্ছিন্ন থাকেনি। গত 15 বছর ধরে
বিশেষত 14 সালের পর থেকে, এটা আমরা আগেও বলেছি, কিন্তু 14 সালের পরে এই কথাটা একেবারে এটাই একমাত্র জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে, একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে নিয়ে যাওয়া হয়েছে, এই চুক্তিতে, এই বন্দোবস্তে আর এটা ইনক্লুসিভ কোনো রাষ্ট্র হতে পারছে না। এই রাষ্ট্র জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। জনগণকে ঐক্যবদ্ধ করা যার কাজ, সে জনগণকে পুরোপুরি উল্টো শত্রুতে পরিণত করে তার মুখোমুখি হয়ে যাচ্ছে। এটা তো সার্বভৌমত্ব রাখতে পারবে না। সেই জায়গায় আমরা বলেছিলাম যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, যেটা গণতান্ত্রিক বন্দোবস্ত। তার অধীনে আমাদের রাষ্ট্র সংবিধানের সংস্কার করে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে হবে। আজকে ছাত্ররা, শিক্ষার্থীরা, সারা দেশের মানুষ এই স্লোগানের প্রতিধ্বনি করছেন। তার মানে হচ্ছে এই বিগত রাজনীতির যে মানুষের আমার সমস্ত সংগ্রাম, সেইটার চেতনা, সেটার লক্ষ্যটা কিন্তু ছাত্র সমাজ, শিক্ষার্থীরা অনুভব করেছেন এবং তারা এই জনগণকে যে ঐক্যবদ্ধ করেছেন, এই ঐক্যের শক্তিটাকে আজকে ওই লক্ষ্যের দিকে পরিচালিত করতে যাচ্ছেন। বাংলাদেশের জন্য আমি মনে করি এর চাইতে বড় ইতিবাচক ঐতিহাসিক মুহূর্ত আর কিছু হতে পারে না। সেই দিক থেকে এটাকে যদি আমরা ঠিক মতো নিয়ে যেতে পারি, রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং বিশেষভাবে আমাদের এই তারুণ্য, এই শিক্ষার্থীরা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলনের পরেও এখন বিনা বলে যে পারিশ্রমিকে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে রাস্তা শৃঙ্খলা ঠিক করছেন, কি বলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, এই সমস্ত কিছু মানে আমাদের সামনে হাজির করে যে যদি সুযোগ পায় তাহলে এই ছাত্ররা এই রাষ্ট্রটাকে কত ভালোভাবে গড়ে তোলার জন্য এক অসাধারণ প্রাণশক্তি ধারণ করে। এখন আমি যে কথাটা শেষ করতে চাই, আমি একটা লেখা লিখেছিলাম গত নির্বাচনের আগে, প্রথম আলোতে সেটা অনলাইনে প্রকাশিত হয়েছিল। সেটা হচ্ছে যে এই তরুণ ভোটার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রের গতিমুখ। এই যে কোটি কোটি আমাদের তরুণ ভোটাররা, সেদিন আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বহু ছাত্ররা এসে বলতেছিল ওই যে আমরা 10 বছর ধরে ভোট দিতে পারিনি, আমরা কেউ বলছিল 15 বছর ধরে ভোট দিতে, আমরা কেউ বলছিল 5 বছর ধরে, মানে যারা ভোটার হয়েছে তরুণরা আরও। এই যে ভোট দিতে না পারা, এটা যে কত বড় একটা গভীর সমস্যা। রাষ্ট্র থেকে আমাদের পুরো জনগোষ্ঠী, তরুণরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা মনে করছে এই রাষ্ট্রে আমার কোনো অ্যাক্সেস নাই, আমি এই রাষ্ট্রের নাগরিক না। অথচ নাগরিক বোধ হলে সে নিজে রাত 12টা পর্যন্ত, কিংবা কতক্ষণ পর্যন্ত আমি দেখি না, আমি রাত 12টার সময় দেখেছি, সে কারণে বললাম যে তারা এখানে দায়িত্ব পালন করছে মহা উৎসাহের সাথে। এইটার জায়গাটা যদি আমাদের দেশের রাজনীতিবিদ, আমাদের দেশের বুদ্ধিজীবীরা, আমাদের দেশের সমস্ত মানুষ, এমনকি সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মানে বিচার বিভাগ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সবাই যদি উপলব্ধি না করেন, তাহলে আমরা হয়তো এই ভীষণ রকম অন্যায় করব এই দেশের সাথে। কিন্তু আজকে সেই সুযোগ, আপনি যেটা বলেছেন রাজনৈতিকভাবে আমার উপলব্ধি এই জায়গা। আমি আসবো আবার আপনার কাছে মিস্টার গোলাম মাওলা রনি। আপনি নেক্সট 3 মান্থসে কী হবে সেটা বলতে চাইছিলেন। মিস্টার জুনায়েদ সাকিব ভোটের প্রসঙ্গ উল্লেখ করলেন। সো আমার প্রশ্ন, মানে এই প্রশ্নের সূত্র ধরেই আপনি সামনের দিনগুলোতে কি দেখেন সেটা আলোচনা করতে পারেন আপনি। যে মানুষ যারা ভোট দিতে পারেনি গত 15 বছর, 10 বছর, 12 বছর, যেভাবেই বলি না কেন, কবে ভোট দিতে পারবে? না, প্রথমত এখন কবে ভোট দিতে পারবে মানুষ, এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। আপনি এই প্রথমত আগামীতে ভোট হবে, একটা নির্বাচন হবে, সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আসবে না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আসবে, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা মানে সাধারণ যারা আম জনতা তাদের মধ্যে নেই। তাদের মধ্যে মানুষ এখন আর ভোট দিতে চায় না। না, তাদের মধ্যে এই মুহূর্তে ডে টু ডে, এভরিডে, সকাল বিকাল 3 বার, তারা সকাল বিকাল রাতে 3 বার 3 ধরনের চিন্তা করছে। প্রথমত যে অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হয়েছে, তো প্রান্তিক লেভেলের সমস্ত মানুষের মধ্যে একটা অর্থনৈতিক দৈন্যতা আছে। ফলে যার ঘরে চাল নাই, ডাল নেই, সে গণতন্ত্র দিয়ে তার কিছু আসে যায় না। তো এই সাধারণ মানুষের এই যে তার কাজের পরিবেশ, কর্মপরিবেশ সৃষ্টির জন্য সে প্রতিদিন আকুল হয়ে থাকে যে কখন রেল লাইন চলবে, উত্তরা থেকে যারা মতিঝিল আসতে চায় কখন মেট্রো রেল চলবে, এই জিনিসগুলো তারা কিন্তু চাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। 2 নম্বর হলো যে এই যে ছাত্ররা অনেক রাত জেগে ইন্টারমিডিয়েট পড়ছে, স্কুলে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তারা দায়িত্ব পালন করছে, তারা তাদের আবেগের জায়গা থেকে করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের যারা পিতামাতা, মুরব্বী যারা আছেন, আমার মনে হয় না যে মুরব্বীরা লং রানে তাদের ছেলেমেয়ের এই যে রাস্তায় থাকাটা বা এই কষ্ট করাটা তারা মেনে নেবে। 3 নম্বরে যেটা হলো, এখানে জুনায়েদ সাকিব আছেন, যেহেতু তিনি সংগঠন করেন, সংগঠন অত্যন্ত শক্তিশালী একটা বিষয়। তো এই ঢাকা শহরে এই মুহূর্তে ধরুন, আমি ধরে নিলাম 2 লাখ ছেলেমেয়েরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন।
নর্মালি হয়তো দেখা গেল যে ট্রাফিক পুলিশ হিসাবে এখানে 2000 বা 5000 ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতো, সেই দায়িত্বটাই এখন তারা 2 লাখ করছেন। তো 5000 পুলিশ যেটি করতে পারে বিকজ তাদের একটা চেইন অফ কমান্ড থাকে, তাদের একে অপরের সঙ্গে এটা যোগাযোগ থাকে। কিন্তু এই 2 লাখ ছেলেমেয়ে বিচ্ছিন্নভাবে যার যার যে জায়গাটুকু আছে, অর্থাৎ দেখা গেল সোনারগাঁ মোড়ে যে জ্যামটা হচ্ছে ওখান থেকে সে কোনো অবস্থাতে পান্থপথের জ্যামের যে কী অবস্থা সে পারছে না। ফলে এদের এত প্রচেষ্টা, এত আন্তরিকতা এবং এত মানবতা, ওই উনি যেটা বললেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই আবেগটাকে আমরা যারা জনগণ আছে আমরা এটা আপহোল্ড করতে পারবো কি না অন দ্য লং রানে, যেহেতু তাদের মধ্যে সেই সমন্বয়টা যদি থাকতো তাহলে ট্রাফিক ব্যবস্থা তারা যে পরিশ্রম করতেছে, যে ওয়েস্টার্ন কালচারের যে সিস্টেমে তারা লেনগুলো রাখছে, যদি শুধুমাত্র সমন্বয় থাকতো ট্রাফিকের মধ্যে যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে কী অবস্থা, বা এখন গুলশানের অবস্থা কি আর এখন মতিঝিলের অবস্থা কি, সমন্বয়টা থাকলে আমাদের ট্রাফিক পুলিশ যে দায়িত্ব পালন করে তার চেয়ে 100 গুণ শ্রম তারা দিচ্ছে, ট্রাফিক অবস্থা ভালো হতো। কিন্তু সে সমন্বয় না থাকার কারণে কী হচ্ছে, দে আর ক্রিয়েটিং এ হিউজ প্রবলেম, এবং সামটাইমস কিছু মানুষের বিরক্তি, কিছু না অনেক মানুষেরই বিরক্তির কারণ হয়েছে এই জিনিসটা। ছাত্রছাত্রী যারা ভাই বোন আছেন বা আমার সন্তানের আছেন তাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে। এরপর যেটা বললাম যে আগামী 3 মাসে আমাদের কি কি হতে পারে, এখানে দেখুন অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে। জুনায়েদ শেখ যখন বলছিলেন ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ, মানে এই কথাগুলো বললে আমারও খুব কেমন একটু 2014 থেকে মানে আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি, কিন্তু যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম কিছুটা হলেও গায়ে লাগে আর কি, কেমন যেন জিনিসটা। হ্যাঁ, তারপর আমি মেনে নিই যে আসলে ঘটনা তো সত্য, মানে যাই বলেছে ঘটনা তো মিথ্যা না, এর চেয়ে ফ্যাসিজম আর হয় না, এর চেয়ে স্বৈরাচারী হয় না। আমাদের জুনায়েদ শেখই খুব আবেগপ্রবণভাবে বলছিলেন, আবেগতাড়িত হয়ে, যে দীর্ঘ 15টি বছর রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারপরে ডিক্টেটরের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। এই কথাগুলো লাগে আমার শরীরে, যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম। কিন্তু আবার চিন্তা করি যে না, কথাগুলো তো সত্য কথাই। এর কারণ হলো 2014 সন থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যুগপৎভাবে এই বাংলাদেশে যে দুঃশাসন, অনাচার, অবিচার এগুলো তিনি করেছেন, তার ফলে কি হলো, বাইরে যারা আওয়ামী বিরোধী লোক রয়েছে তারা এক ধরনের অত্যাচারের মধ্যে ছিলেন, এটা সত্য। কিন্তু যারা আওয়ামী লীগের ভিতরে ছিলেন তারাও কিন্তু কম অত্যাচারিত হয়নি। ভিন্ন মতের, মানে দেখা গেল এমপির অ্যাগেনস্টের লোক বা আওয়ামী লীগ যারা ছেড়ে আসছে। আমার বাড়িটা 1962 সনের বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে টিউবওয়েলটা পর্যন্ত উঠায় নিয়ে গেছে। তো এই যে ক্রোধ, আমার গাড়িটা, আমার অনেক শখের একটা গাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কয়েকদিন আগে সেটা ভেঙে চুরমার করে দিল আর কি, এই যারা আছে। তো যার জন্য এই যে একটা পতন হলো বা এই যে যা কিছু হচ্ছে এটা সবই ঠিক আছে, এর বিনিময়ে যারা আসছেন তারা কি এই সময় টু মাচ ডেমোক্রেটিক? তারা কি এই কয়দিনে, এই যে ক্ষমতা নেওয়ার পর থেকে এই কয়দিনে তাদের মধ্যে আপনি এমন কি পেয়েছেন যেটা নেপোলিয়ন বোনাপার্ট যারা সমাজ পরিবর্তন করেছিল তারা করেছে? এমন কি পেয়েছেন যেটা জুলিয়াস সিজার যেদিন রোমের সিভিল ওয়ারের এগেনস্টে রিভল্ট করে রোমের সেই ক্ষমতা নিয়েছিলেন? এমন কি করেছেন যেদিন সম্রাট বাবর সেই যুদ্ধ করে দিল্লিতে, সেই দিল্লির যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে ওই দিন 24 ঘন্টার মধ্যে দিল্লি ঠান্ডা করে ফেলেছিলেন? ইজ দেয়ার এনি হোপ? কথাগুলো আমি আপনাকে বলি। যেমন আমাদের মহামান্য নোবেল লরিয়েট উপদেষ্টা, তিনি এসে প্রথমেই বললেন আমার কথা শুনতে হবে। হোয়াই? আমাকে ডেকেছেন তাই আমার কথা শুনতে হবে। সো এই কথাটা আমাদের দেশের মধ্যে যারা লোকজন আছে, উনি বয়স্ক মানুষ, আমরা স্বাভাবিকভাবে নেইনি। দিস টোন ইজ নট এ রাইট টোন। গার্ডিয়ান, বয়স্ক সব মিলে হোয়াটএভার মেবি, আমরা তাকে পদে বসিয়েছি টু সার্ভ আওয়ার নেশন, নট টু ডিক্টেট আওয়ার নেশন। দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো ব্রিগেডিয়ার সাগর সাহেব, অত্যন্ত সজ্জন ব্যক্তি, কিন্তু উনি স্বাভাবিক অবস্থায় আজকে দেখলাম যে বলেছেন ঠ্যাং ভেঙে দেবো, চাঁদাবাজদের ঠ্যাং ভেঙে দেবো। উনি মিসক্রিয়েন্টের, হ্যাঁ মিসক্রিয়েন্টের মানে ভেঙে উনি দেবেন বলেননি, মানে মিলিটারিকে বলেছেন। ওকে ফাইন, হোয়াটএভার মেবি, বাট তার এই জায়গা থেকে তিনি যখন এই কথাটা বলছেন, ইট মিনস ওনার এই যে এত বছরের ইতিহাসে কোনোদিন তার মুখ দিয়ে এই কথাটা শুনিনি। হি ইজ আনহ্যাপি, আনপ্রেডিক্টেবল, অর হি হ্যাজ চেঞ্জ হিজ মাইন্ড। তিনটার একটা। এই কথাগুলো আমি বললাম বিকজ নিউ ডেমোক্রেসি, আমাদের এই কথাগুলো সহ্য করতে হবে। তারপর দেখেন আমাদের রেজওয়ানা অত্যন্ত মিষ্টি করে কথা বলেন, তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আমাকে কঠিন প্রশ্ন করবেন না। খুব মিষ্টি করে বলেছেন, কঠিন প্রশ্ন করবেন না। এই যে রিগ্রেট, ওয়ান সর্ট অফ রিগ্রেট। তারপর আবার ব্রিগেডিয়ার সাখাতে আবার একটা জিনিস কথা বললেন, তেল দেবেন না, বেশি তেল দেবেন না, বেশি তেল দিলে
টেলিভিশন বন্ধ করে দেবো। এখন এই কথাগুলো আপনাদের এই তেলের কারণে পুলিশের আজকের এই অবস্থা। এখন আমি গত কয়েকদিনে দেখেছি যে পুলিশে থেকেও কেউ তেল দেয়নি। তেল যেটা দেওয়া শুরু হয়েছে সেটা হলো বিএনপিকে তেল দিচ্ছে, জামাতকে তেল দিচ্ছে, তারেক রহমান সাহেবকে তেল দেওয়া শুরু করেছে অনেকে। তো ইট মিনস তিনি এই যে তেল দিলে টেলিভিশন বন্ধ করে দেবো, এই যে বিএনপির যে গণগান শুরু হয়েছে, এটা আমরা যারা সাধারণ জনগণ বিএনপি করি তাদের কাছে সেই মেসেজটা উনি বোধহয় মিন করেছেন যে সরকারকে কেউ তেল দেবেন না, অতীতের মতো তেলবাজি করবেন না ক্ষমতাসীনদের। হোয়াট এভার মেবি, এগুলো তো আপনার বলার দরকার নেই, তার অ্যাকশনই সমস্ত কিছু আমাদেরকে প্রমাণ করবে। আমি এই জিনিসগুলো দেখলাম যে আমরা যেহেতু এই তিনজনই এখানে এই বিপ্লবের অনেক ছোট একজন, হয়তো উনি রাজপথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু আমরা ঘরের মধ্যে বসে বসে থেকে তো অনেক ঘামিয়েছি। আমাদেরকে প্রতিটা মুহূর্তে বলা হতো আজকে ঘর থেকে বের হবেন না, আপনাকে তুলে নিয়ে যাবে, আপনাকে গুম করে দেওয়া হবে। প্রতিদিন ঘরের সামনে, বাসার সামনে অসংখ্য মোটর সাইকেল সাদা পোশাকে ঘুরে বেড়াতো। এই রাত্রে যাই পেছনে পেছনে বিভিন্ন এজেন্সির গাড়িগুলো আমাদেরকে ফলো করতো। আমি তাদের মধ্যে একজন। এইভাবে সেই 2012-13 সন থেকে কিন্তু এই যেটা মেন্টাল প্রেশার এই রেজিমের বিরুদ্ধে, কাজী এই যে যারা এসেছেন তাদেরকে সতর্ক করা আমার জন্য ফরজে আইন, কেন তাদের অস্তিত্বের উপর আমার অস্তিত্ব নির্ভর করবে। তারা যদি ফেল করে আমাকে পাড়ায় জাস্ট ঢাকা শহরে পাড়িয়ে মেরে ফেলবে, ফলে তাদেরকে সফল হতেই হবে। আর এই সফল হওয়ার জন্য আমার যা যা করার দরকার আমি তাই তাই করবো। 1, 2 নম্বর হলো আপনি যেটা বললেন যে শহীদ সাইদ যে সিনা উঁচু করে এই বাঙালি জাতিকে যে সাহস দিয়ে গেছেন, এবং সেই সাহস একেবারে আগুনের স্ফুলিঙ্গের মতো, বারুদের মতো, একটা হৃদয় থেকে আর একটা হৃদয়, একটা বুক থেকে আর একটা বুক, একটা মস্তিষ্ক থেকে আর একটা মস্তিষ্ক, একটা মন থেকে আর একটা মনের মধ্যে সারা বাংলাদেশের তরুণদের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মিলিটারি গাড়ির সামনে, র্যাবের গাড়ির সামনে, পুলিশের গাড়ির সামনে 2 হাত উঁচু করে দাঁড়াতে তাদের কোনো ভয় ছিল না। এখন সমস্যাটাকে দেখেন, সেই ভয় তারা ছিল না এবং এই কাজ করে তারা সফল হয়েছে, ফলে তাদের সাহসটা 100 গুণ বেড়েছে। ফলে এই তরুণরা কিন্তু এখনও রাস্তায় আছে, এবং এই রাস্তায় আছে, সরকারেও আছে, রাস্তায় আছে। সরকারে যারা গেছে তারা কিন্তু রাস্তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা আলাদা জিনিস আছে। আমি রাস্তার কথাই বলছি। এই তরুণরা, লাখ লাখ তরুণ এখন রাস্তায় আছে, যাদের সবার মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন আপনি বলছেন তারা কি প্রতিনিধিত্ব করছে না? বলছি যে আগে তাদের সাথে যেভাবে একসাথে ছিল সেটা, তারা এখন ক্ষমতার একটা জায়গাতে চলে গেছে, প্রোটোকলে চলে গেছে। এখন তারা তো রাতারাতি চাইলেই তো এসে ট্রাফিক পুলিশ ছেলেদের সাথে মত বিনিময় করতে পারবে না। মানে এটা হলো রিয়ালিটি। এখন রাজপথে যারা আছে, আমি তাদেরকেই বলছি, রাজপথে যারা আছে তাদের সাহস আন্দোলনের সময় যে সাহস ছিল তার সে 100 গুণ বেড়ে গেছে। সাহসের দ্বিতীয় স্তর হলো কনফিডেন্স, মানে তাদের আত্মবিশ্বাস। এখন তারা ট্রাফিকের বড় বড় গাড়ি থামায় দিচ্ছে, মানে সেনাবাহিনীর মেজর জেনারেলের সে ড্রাইভিং লাইসেন্স চেক করছে, সে NSI DG তাকে বলতেছে আপনার নাম কি, আপনার আইডেন্টি কার্ড দেখান। এই জিনিসগুলো আছে। কে গোলাম মোল্লা রনি, কে জিল্লুর রহমান, কে ফরিদুর রেজা সাগর, তারা দে ডু নট নো এনিবডি, তাদের জানার দরকার নেই। এই যে তাদের যে একটা কনফিডেন্স যে আইনের কাছে সবাই সমান। তো এই যে 2 লাখ নতুন মুক্তিযোদ্ধা আমাদের রাজপথে রয়েছে, তাদেরকে মোকাবেলা করা এই সরকারের জন্য সত্যিকার অর্থেই একটা কঠিন। এবং সেটা কত কঠিন দেখেন, খালি সুপ্রিম কোর্টে ঢুকেছে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা ডেমনস্ট্রেশন দিয়েছে। দ্য চিফ জাস্টিস অ্যান্ড অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিসেরা আব্বা করে তারা পদত্যাগ করেছে, যেটা আমার জানা মতে পৃথিবীর কোনো দেশে এই ঘটনা ঘটেনি। তাহলে বুঝেন যে তাদের সাহস এবং তাদের কনফিডেন্স কোন পর্যায়ে চলে গেছে। আর তাদের সম্পর্কে যে প্রতিপক্ষ, তাদের যারা প্রতিপক্ষ, তাদের ভয় কোন লেভেলে চলে গেছে, যে চিফ জাস্টিস অব বাংলাদেশ যাদের পেছনে, মানে যদি তারা ধরেন আওয়ামী লীগের নিয়োগকৃত, এখনও তো আওয়ামী লীগের 30-35% লোক আওয়ামী লীগ করে, তারা তো আছে, গর্তে ঢুকে আছে, বাট স্টিল দে আর লিভিং কান্ট্রি। তারপর তারা ভয়ের সেটা আধা ঘন্টা তারা এই তরুণদের যে তারুণ্য তারা সহ্য করতে পারেনি। ফলে এই তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা এবং তাদের যে কামনা, সে কামনা কি, তাদের ফার্স্ট দাবি ছিল কোটা, শেষ করতে হবে। সেকেন্ড দাবি ছিল যে আমার সাথে অন্যায় করেছো, সরি বলো, সে সরি। থার্ড দাবি ছিল আমাকে গুলি করে মেরেছো, তাদের বিচার করো। আর যখন সে বিচার করে নাই তখন বলছে পদত্যাগ করো। এই তো। আচ্ছা, এরপরে আপনি যেটা বললেন যে তাদের এখনকার খুব জায়গা আছে যে আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই। কাজে এই ভোট নিয়ে এখানে
টানাটানি করা চলবে না, ভোটের ব্যাপারে স্পষ্ট হতে হবে। আমি যেটা মিস্টার রনি বললেন যে ভোটের ব্যাপারে স্পষ্ট হতে হবে, এটা উনি তো মাঝে মাঝে আমরা রাজনীতিবিদ পরিচয় দিই, দলীয় পরিচয় বিএনপি দিই, উনি মাঝে মাঝে বলেন আমি আছি আমি নেই, আমি আওয়ামী লীগও সেভাবে সদস্যপদ ছিল না সেরকম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা একেবারে সক্রিয়ভাবে মাঠে ছিলেন, রাজনীতি করছেন, নির্বাচনটা আসলে আপনারা কবে চান? এই সরকারের কাছে আপনাদের দাবি কি সেটা এখন আমরা বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি নিজে রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার এগুলো বহুবার উচ্চারণ করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকারে যারা আছেন তারাও বলছেন, কিন্তু সংস্কার মানে কি এবং এই সংস্কার কোন প্রক্রিয়ায় হবে এবং সেটা টেকসই হবে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে সাধারণ নাগরিক হিসেবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে আমাদের আরও বহুবার আলোচনা করতে হবে এবং আপনি আশা করি সেই আলোচনার দ্বার উন্মোচন করবেন, কেননা তৃতীয় মাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কথাগুলো ওঠে। আমি প্রথমে শুধু যতক্ষণ স্বাধীনতা আছে, কারণ আমি হ্যাভ অলরেডি ডিসাইডেড কোনো কারণে যদি আবারও ভয় পেয়ে থেমে যাই বা না যাই, ভয় যদি পেতে হয় তাহলে আমার মনে হয় এই কাজটা না করাই ভালো হবে। না, I have already decided. না, আশা করি আমরা ইতিবাচকভাবেই দেখতে চাইব। আমার এই প্রশ্নে যাওয়ার শুধুমাত্র আপনি একটা প্রশ্ন আমি জনাব গোলাম মাওলা রানী যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগের, দেখুন আমরা কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে সবসময় যতগুলো টকশো বলেন, রাজনৈতিক বক্তৃতা বলেন, সবগুলো জায়গাতে আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই, যেখানে দল মত, আমার নিজের বিশ্বাস, আমার কোনো কিছুর কারণে আমাকে মানে নাগরিকত্ব থেকে বাতিল করে দেওয়া হবে না, আমাকে কোনো দমনপীড়নের মুখোমুখি হতে হবে না, আমি নাগরিক অধিকারটা করতে পারবো, স্বাধীনভাবে বলতে পারবো, আমি এই চিন্তাটা করি। এখন আওয়ামী লীগ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবেই তো আমরা বিবেচনা করেছি। ৭১ সালে যে দলটি নেতৃত্ব দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসে বিশেষত তার দ্বিতীয় মেয়াদে যখন উনি একটানায় 15 বছর থাকলেন, তাকে কথা কতবার বলা হয়েছে যে এইভাবে ভোট ছাড়া ক্ষমতায় না থেকে আপনি বরং একটা ডিগনিফাইড লেগাসি তৈরি করেন, একটা সম্মানজনক উত্তরাধিকার সৃষ্টি করেন, আসেন। বিশেষত 7ই জানুয়ারির আগে আপনি টকশোগুলো দেখেন, আমার রাজনৈতিক বক্তৃতা বলেন, বহুবার এই শব্দ বলেছি যে আপনার জন্য ডিগনিফাইড লেগাসি হবে, আপনি এই 15 বছর থেকেছেন, এখন আসেন এই যে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যে রাজনৈতিক দলগুলো 31 দফা দিয়েছে, আপনার দফাটা কি? উনারা 31 দফা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এইভাবেই ক্ষমতা চলবে এবং এইভাবেই দমন পীড়ন করে উনি থাকবেন, যেটা আমরা দেখেছি যে উনি শেষ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনীকেও চাপ প্রয়োগ করছেন জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য। এই যে মানসিকতা, আমার ধারণা মানসিকতাতেই কিন্তু আপনার কথার সত্যতে আমার ধারণা ওনার পতনটা এত করুণ পরিণতির একটা বড় কারণ শেষ মুহূর্তে ওনার অ্যারোগেন্স। উনি যেভাবে রাজাকার বললেন, এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি এই প্রশ্ন কেউ তোলে যে উনি রাজাকার তো মেন করতে চাননি, কিন্তু দেখুন মুক্তিযোদ্ধাদের সন্তানদের অথবা তার পরবর্তী প্রজন্মের কোটা নিয়ে আলোচনা হচ্ছে কিংবা ওটার সমালোচনা হচ্ছে, তার কনটেক্সটে আপনি যখন বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিকে দিব নাকি রাজাকারের নাতিপুতি দিব, তাহলে এইটা কিন্তু বাকি যারা আন্দোলনকারী সব মানুষ অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা নন বাকি সবাই কিন্তু মোটামুটি রাজাকারের সিগন্যালের মধ্যে পড়ে। এইটা যে প্রকারান্তরে আপনি রাজাকারই বললেন, এটার ব্যাকগ্রাউন্ড আছে। আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরী তিনি কিভাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন প্রত্যেকটি নেতা এইভাবে এটা স্বাধীনতা বিরোধীদের আন্দোলন, এটা রাজাকারদের আন্দোলন, এটা জামাত শিবিরের আন্দোলন, এইভাবে ট্যাগিং করে তারা এটাকে করেছেন। ফলে এটার অর্থ তো মানুষ এভাবে নিবেই এবং তারা রিডিকিউল করেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার। আপনি স্লোগানের অর্ধেক বাদ দিয়ে বললেন যে নির্লজ্জভাবে তারা নিজেদেরকে রাজাকার বলছে। এই যে আওয়ামী লীগের পুরো জায়গাটা, তারপরে নিজেরা ক্ষমা অথবা ব্যাখ্যা না দিয়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে ছাত্রলীগকে লেলিয়ে দিলেন, এরপরে পুলিশ দিয়ে গুলি করিয়ে দিলেন। পতন তো অনিবার্য হয়ে গেছে 16 তারিখে 15 তারিখে যখন আপনি ছাত্রলীগকে দিয়ে হামলা করিয়ে ঢাকা মেডিকেল কলেজে যখন 300 ছাত্র প্রায় ভর্তি হতে গিয়েছে, এক একজন আহত হয়ে, সেই মেডিকেল কলেজে ঢুকে আপনি ছাত্রদেরকে মানে এমার্জেন্সি থেকে আহত ছাত্রদের উপরে হামলা করছে, এইরকম নারকীয়তা আসলে বাংলাদেশের মানুষ আর নেওয়ার কোনো জায়গা ছিল না। ফলে ওই জায়গাটা নিশ্চিত হয়ে গেছিল। আমি যে জায়গায় বলতে চাই, ওনারা ডিগনিফাইড লেগাসির বদলে এইরকম পরিণতিকেই
বেছে নিয়েছিলেন এবং সেইটা ভাবছিলেন যে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিলেন যে তোমরা পারো না, তোমাদেরকে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে নামিয়ে দিতে পারি। নিজেদের এজেন্টরা ওই পুলিশ মেরে দেয়, নিজেদের এজেন্টরা চিফ জাস্টিসের বাড়িতে হামলা করে, তারপর বলে এটা বিরোধী দলই করেছে এবং তারপর তাদের উপর মারে। আমার প্রশ্নে আসি আমি, এই কাজের কারণে আজকে বা আমাদের ওই জায়গাটা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর শিক্ষাটা নেওয়া দরকার। আমি মনে করি যে অনেক বিষয় আছে আমাদের অবশ্যই প্রশ্ন তুলতে হবে এবং আমরা চাইবো যে উপদেষ্টারা এমনভাবে কথা বলেন যে ভাষাটা গণতান্ত্রিক হয় এবং গ্রহণযোগ্য হয়। কারণ ক্ষমতা যখন আপনি নিচ্ছেন আপনার ভাষাটা কিন্তু ক্ষমতার ভাষা হিসেবেই দেখা হবে। ফলে আপনি হয়তো একটা পজিটিভ জায়গা থেকে কথা বলছেন, গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে সরকার নিশ্চয়ই ইতিবাচক উদ্দেশ্যেই বলছেন, কিন্তু সেটা কিন্তু একই সাথে মানুষের সামনে কর্তৃপক্ষের ভাষা হিসেবেই আসবে। ফলে ওই জায়গাটা বিনয়ের সাথে আমি বলবো তাদেরকে, তারা যাতে খেয়াল স্মরণ রাখেন। কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের এই সরকারের সামনে কতগুলো এজেন্ডা আমাদের দিক থেকে বারবার করে বলা দরকার। প্রথম কথা হচ্ছে, যেভাবে ফ্যাসিস্ট শাসন এই পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে পকেটে ভরেছিল, তার পতনের সাথে সাথে এটার যে একটা অকার্যকর অবস্থা হিসেবে আমরা দেখতে পাচ্ছি, দ্রুত এই ব্যবস্থাটা কার্যকর করতে হবে। নানান রকম স্যাবোটাজ হবে, বাধা আসবে, ষড়যন্ত্র হবে যে প্রশাসনকে অকার্যকর করে দাও, ঠিকমতো কাজ করতে দিও না, সরকার যাতে ফেল করে যায়। এইগুলো সতর্ক থেকে দ্রুত কিভাবে পুলিশ ইমিডিয়েট কতগুলো সংস্কার আছে। আমি যেমন বলবো, অবশ্যই পুলিশ যে 11 দফা দাবি তুলেছে তার প্রত্যেকটি, তার মেরিট বেশিরভাগের অত্যন্ত ভীষণ মেরিট আছে এবং সেই দাবিগুলো ন্যায্য। এটা ইমিডিয়েটলি, আজকে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং তিনি ইমিডিয়েটলি সেটা মেনে নিয়ে পুলিশ বাহিনীকে করা দরকার। পুলিশে যারা হামলা হত্যার সাথে যুক্ত তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে, কিন্তু জনগণের দিক থেকে এই জিনিসটা করা দরকার যে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আনতে গেলে পুলিশ বাহিনীকে লাগবে এবং আমাদের ট্রাফিক সিস্টেম লাগবে। ছাত্ররা এখন যে দায়িত্ব পালন করছেন এটা তো তাদের তো লেখাপড়া করতে হবে, তারা তো এটা চিরস্থায়ী বন্দোবস্তভাবে করবেন না, হয়তো কিছু সময়ের জন্য করতে পারেন, সপ্তাহে একদিন, এগুলো তাদের কারিকুলামের পার্ট হতে পারে, কিন্তু আপনি এটাকে দিনের পর দিন 24 ঘন্টাটা তো তাদের হাতে রাখতে পারেন না। ফলে এই জনশৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, সংখ্যালঘু কিংবা নারী প্রত্যেকটি অংশের মানুষ যাতে নিরাপদ বোধ করে, এইটা হচ্ছে 1 নম্বর কাজ। একই সাথে সমান অগ্রাধিকার দিয়ে আমি মনে করি প্রতিটি হত্যার বিচার করতে হবে এবং এই হত্যার যাতে হুকুমদাতা শেষের দিকে চলে এসেছে। সো ফাইনাল রাউন্ড আমি আপনার কাছ থেকে শেষ করে আমি ওনার কাছে যাচ্ছি। আমি আরেকটু সময় দিচ্ছি, 2 মিনিট সময়। একটা বড় কনসার্ন এখন এই মুহূর্তে সেটা হচ্ছে যে ভারতীয় যে ন্যারেটিভস, তাদের যে প্রচারণা বা প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেটা বলি না কেন, এখানে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, আমি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এটা বলতে চাই না, সবাই আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু এক ধরনের তাদের উস্কে দেয়া, এক ধরনের ইনসিকিউরিটি তাদের মধ্যে আছে। এবং এখানে যে কেবলমাত্র হিন্দুরা বিপদে তা না, যারা আওয়ামী লীগ করেন, ক্ষমতার সঙ্গে ছিলেন, তারা প্রত্যেকেই এখন আতঙ্কের মধ্যে আছেন, সেটা একটা পার্ট। আবার সব দেশেই এই ধরনের সময়ে হয়তো কোনো ধর্মীয় গোষ্ঠী বা কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংকটের মধ্যে থাকে। কিন্তু আজকে আমরা কয়েকদিন ধরে দেখছি ঢাকায়, চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ করছেন। তারা বিশেষ করে আমি যে ভারতীয় প্রচারণা যেটা, সেটা এই বিষয়টা আসলে কিভাবে ডিল করা উচিত, এটা খুবই সেন্সিটিভ এবং খুবই জরুরি বলে আমি মনে করি। তো আমার বক্তব্য হচ্ছে, দেখুন, জাস্ট 2 মিনিট সময় আপনার হাতে। ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু অবস্থায় আছে, সংখ্যালঘু কথাটা সমস্যাজনক, কিন্তু আমি প্রকাশের জন্য শুধু বললাম যে এইখানে তাদের যে নিরাপত্তার নিশ্চয়তাটা আমাদেরকে দ্রুত দিতে হবে। এখন কারা হামলা করছে, হামলায় যেমন সুযোগ সন্ধানীরা আছে, হামলায় আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের লোকদেরকে পাড়ায় পাড়ায় গুন্ডা বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে, আজকে তারা কিন্তু ডাকাতি করতে নামছে এবং এটা একটা স্যাবোটাজ আমি মনে করি। অর্থাৎ পতিত ফ্যাসিস্ট শক্তি এখনও পর্যন্ত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সরকার যে ডিস্টেবিলাইজ করো, এটা যে ফেল করে যাচ্ছে এইটা প্রমাণ করো। এবং সেই কারণে কিন্তু এই ধরনের হামলাগুলো কারা করছে সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। এখন ধরেন আপনি হামলা এক জায়গায় হলো, একটা কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরে অথবা তার বাড়িতে আগুন অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে, এটাকে কিন্তু ব্যবহার করবেই যারা ব্যবহার করার। এবং ভারতীয়, আমি যখন বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখছি তখন পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে যে তারা এখনও পর্যন্ত এই দেশের জনগণের এই যে বিশাল জাগরণ এবং রায়, কোনোভাবেই এটা তারা মেনে নিতে পারছেন না। এটা ভয়ঙ্কর ব্যাপার, যদিও ভারতের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ তারা এটাকে অভিবাদন জানিয়েছেন। সুতরাং আমি মনে করি যে আমরা
এই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অতি দ্রুত এই জনশৃঙ্খলা ফিরিয়ে আনা, এই প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে কালিমালিপ্ত করতে না পারে এবং কোনো ধরনের স্যাবোটাজ করতে না পারে। 2 নম্বর বিষয় হচ্ছে হত্যার বিচার করতে হবে। এই আবু সাঈদ থেকে জুলফিকার শাকিল, ইউরিয়ার ছাত্র, 4 তারিখে তাকে শর্টগান দিয়ে খুব কাছ থেকে গুলি করেছে যুবলীগের লোকেরা। 3 দিন ফাইট করে 7 তারিখে সে ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নগরের সে মৃত্যুবরণ করেছে। আমি একটা জিনিস দেখছি যে না, আমি এটা একটু এখানে এ পর্যন্ত 10 সেকেন্ডসে বলি যে এখন দাবি সবটা যেটা দেখছি সরকারের ভাষ্য এবং অন্যদের থেকে দাবি যে এই সময়টাতে আন্দোলনের সময় গণঅভ্যুত্থানের সময় যারা জীবন দিয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে, তাদের করতে হবে। কিন্তু গত 15 বছরে বহু মানুষ আমি 4টা কাজকে আমি শুনছি না বলে বলছি, আমি 4টা কাজকে আশু মনে করি। দ্বিতীয় কাজটা বললাম যে এটা অবশ্যই শেষ করে দিতে হবে, প্লিজ। হুকুমদাতাদের বিচার করতে হবে, প্রয়োজনে আন্তর্জাতিক কোর্টে যেতে হবে। এই আমাদের সাঈদ থেকে জুলফিকার শাকিল, হাজারো ছাত্র নিহত, আহত, তাদের দায়িত্ব নিতে হবে পরিবারের। 3 নম্বর জিনিস হচ্ছে 15 বছরে যে গুম খুন, যে লুটপাট, অর্থ পাচার এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হয়েছে, সেটার জন্য কমিশন গঠন করতে হবে এবং বিচারে যেতে হবে। 4 নম্বর হচ্ছে এটা হচ্ছে আশু কাজের 4টা দিক। দেখুন আমরা এরা লুটপাট করে অর্থনীতিতে 12টা বাজিয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের পোশাক রপ্তানি খাতের নিরাপত্তা, কারখানা এবং শিপমেন্টের। এবং 5 নম্বর ব্যাপার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে কিভাবে আমরা কত গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করব, এই জায়গাটাতে আমাদের যেতে হবে। এখন গণতান্ত্রিক নির্বাচনের আগে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের 2টো প্রশ্ন আছে। কতগুলো সংস্কার আছে যা অনেকগুলো এই সরকারের হয়তো করতে পারবে, কতগুলো সংস্কার আছে আইনি যেটা আসলে একটা নির্বাচিত সংসদই কেবল করতে পারে। ফলে আমরা মনে করি যে সমস্ত সংস্কারের মধ্য দিয়ে একটা পরিবেশ সৃষ্টি করা নির্বাচনের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বৃহত্তর সংস্কারের জন্য কনসেনসাস তৈরি করা এবং আগামী নির্বাচনটাকে একটা সংবিধান সভার নির্বাচনে পরিণত করে সেই সংবিধান সংস্কার করে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার এবং নতুন বন্দোবস্তকে নিশ্চিত করা, এই পর্যন্তই অভ্যুত্থান চলছে। ছাত্ররা সে পর্যন্ত জাগরুক থাকবে এবং এই অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যাবে। ক্লোজিং রিমার্কস এবং আমি যেটা সংখ্যা মানে হিন্দু ধর্মাবলম্বীদের যে উদ্বেগ উৎকণ্ঠা এবং ভারতীয় যে ন্যারেটিভস সেই সম্পর্কে প্রথমত যেটা বলে নেই যে এখন বাংলাদেশে যে অরাজকতা চলছে, এখানে হিন্দুদের প্রতি নির্যাতন যদি জেনুইনলি হয়, নির্যাতন হচ্ছে, অথবা যদি এটি আওয়ামী লীগের চক্রান্তে এই ধরনের একটা সাজানো হয় যেটি বিএনপি থেকে শুরু করে অন্য সবাই বলার চেষ্টা হোয়াট এভার মেবি, আমি মনে করি যে এই পুরো দায়িত্বটি এই মুহূর্তে ঠিক অপারেশন ক্লিন হার্টের মতো এইভাবে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে মাঠে নামাতে হবে। দেয়ার ইজ নো অপশন। একদিন দেরি করবে সরকার বিপদে পড়বে। এর কারণটা হলো এখন আমাদের বাংলাদেশ পুলিশের যে অবস্থা, বিজিবির যে অবস্থা এবং র্যাবের যে অবস্থা, তারা যে একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে। তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য তাদের নেই। তারা ডেইলি টু ডেইলি শুধুমাত্র জিডি এন্ট্রি করা এবং লোকাল যে ট্রাফিক, এই বিষয়গুলোকে যেখানে শক্তি প্রয়োগ করতে হবে না, সেই বিষয়গুলো পুলিশের 21 দফা দাবি মেনে নেওয়ার পর তারা যদি ক্ষমতা আসেও তাদের এই ট্রমা কাটিয়ে উঠতে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এর আগ পর্যন্ত এই দেশের ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনগুলো আছে এটা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একেবারে ঠিক সেই যেভাবে অপারেশন ক্লিন হার্ট করা হয়েছিল সেইভাবে, আর যদি সেটা করতে দেরি হয়, আজ এই হিন্দুরা বেরিয়েছে, বিকেলে দেখলাম যে হেফাজতও খুব জঙ্গি টাইপের একটা যাকে বলে স্টেটমেন্ট তারা তৈরি করেছে। ওদিকে নারায়ণগঞ্জে দেখলাম যে তাদের একটা মানে কয়েকটা ইসলামী সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়েছে, কারণ ইসলামিক গ্রুপগুলোর মধ্যে যেহেতু আমি এই জিনিসগুলো হ্যান্ডেল করি, তাদের মধ্যে অনেকগুলো যেমন শিয়া, সুন্নি থেকে শুরু করে হেফাজত, জামাত, চরমোনাই, এতে সবার মধ্যে বিরোধ আছে। এই বিরোধগুলো কিন্তু দানা বাঁধছে। এগুলো যদি 3টি ইসলামপন্থী দল নিজেরা বিবাদ করে, হিন্দুরা যদি এখানে এই অবস্থা হয়, ব্যবসায়ী সংগঠনও কয়েকটা নেমে গেছে, যারা খুব গার্মেন্টসের শ্রমিকরা নেমে গেছে, তো এই পুরো পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা অ্যাবসলিউটলি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীর হাতে অতীতে যেভাবে দেওয়া হচ্ছে সেটা দিয়ে তারপরে তারা সেই কাজটি করুক। এটা হলো 1। 2 নম্বর, রাষ্ট্র সংস্কারে আমি মনে করি না যে ওনাদের উইদাউট ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট ছাড়া তাদের এই কাজে হাত দেওয়া উচিত, কেননা সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কারটা এত যে আপনি আজকে যেটা সংস্কার করলেন এটা আসলে 6 মাস পরে থাকে না। তো যার জন্য একটা কন্টিনিউয়াস সরকার কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু বেসিক মৌলিক কিছু জায়গায় হাত দিতে হবে, যেটা সংবিধানের মধ্য দিয়ে করতে হবে। যে জায়গাগুলো ধরেন আমরা খুব বিতর্কিত, একেবারে খুবই বিতর্কিত, যেগুলো অর্ডিন্যান্স যেগুলো সাংবিধানিক পরিবর্তন করতে হবে সেগুলো তো সংসদ লাগবে, কিন্তু যে কিছু জিনিস আছে যে 4-5টা ধরেন 4-5টা খুব বিতর্কিত ইমিডিয়েট জায়গায় যেতে আমি বলি 4-5টা বিতর্কিত আইন, 4-5টা অর্ডার, 4-5টা ডিজায়ার, এগুলো করার জন্য 5টা থেকে 10টা ডিগ্রি দিলেই যথেষ্ট। এই 10টা ডিগ্রি তৈরি করতে, ড্রাফট করতে 10 মিনিট সময় লাগবে, নট মোর দ্যান দ্যাট। আর ঘোষণা করতে
1 মিনিট সময় লাগবে। সো এইটাই সংস্কৃতি মানুষ হয়ে যাবে। শেষ করতে তো এই জন্য আমার 6 বছর সময় লাগবে না। আমি বলছি এই জন্য আমি যদি বলি যে আমার এই রাষ্ট্র সংস্কার করতে হবে, আমাকে 6 মাসের সময় লাগবে। অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি আমি বাদ দিতে চাই, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যদি বাদ দিতে চাই, জাস্ট প্রেসিডেন্ট বা সেই হিসেবে সে বলবো আমি এই ডিগ্রিটা জারি করলাম। এগুলো একটা। 2 নম্বর হলো আরও কিছু যে সমস্যা ফরহাদ মাঝার যে কথাগুলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে অনেকগুলো আইনগত জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতার জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি উপদেষ্টা আন্ডার রাষ্ট্রপতি, নাকি তিনি এই সমন্বয়কদের দ্বারা নির্বাচিত মনোনীত, মানে এই যে আন্দোলনের মহানায়ক। যদি তাই হন তাহলে তার হুকুমই ডিগ্রি, তিনি যেটা বলবেন সেটাই ডিগ্রি, সেটাই ল, কোনো কনস্টিটিউশন কিচ্ছু নাই। কিন্তু এখন যদি চলমান সিস্টেমের মধ্যে যেতে হয় তাহলে হি ইজ ওয়ার্কিং আন্ডার দিস প্রেসিডেন্ট, ফলে তাকে প্রেসিডেন্টকে বলতে হবে প্রেসিডেন্ট একটা ডিগ্রি জারি করবে, যেটা পরবর্তীতে আপনার পার্লামেন্ট কর্তৃক পাস হবে। ফলে এই জায়গাটা তো খুব দ্রুত তাদেরকে একটা সিদ্ধান্ত নিয়ে ডিক্লারেশনে চলে আসতে হবে। এই জায়গাটা এই হলো আমার বক্তব্য। শেষ করতে হবে। দেখুন, সাংবিধানিক প্রশ্ন আমরা পরে তুলবো, নিশ্চয়ই একটা জরুরি জটিল বিষয়, কিন্তু মানুষের আরেকটি কনসার্ন আছে, দ্রব্যমূল্য সহ সমস্ত কিছু। এগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জটাকে অত্যন্ত গুরুত্বের সাথে এই সরকারকে নিতে হবে, কারণ সেটা কোনোভাবে আমরা ট্যাকল করতে না পারলে আমরা বড় বিপদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে ইউটিউবে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহমুদ গোলাম মোল্লা রনি এবং মিস্টার জুনায়েদ সাককে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শকরা, সরকারের সামনে চ্যালেঞ্জ কি, এগুলো অনেকবার আমরা আলোচনা করেছি, কিন্তু মূল চ্যালেঞ্জ এখন যেটা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, এবং তার জন্যে ল এনফোর্সিং এজেন্সি যেগুলো আছে তাদের আস্থাটা ফিরিয়ে আনা খুব জরুরি। তাদের একটা মরাল ব্রেকডাউন হয়েছে, এবং সেটা অপরাধ বোধ থেকে হতে পারে, পরিস্থিতির কারণে হতে পারে, কিন্তু পুলিশ ছাড়া তো দেশ চলবে না। তার মধ্যে তো আরও শাখা প্রশাখা আছে, প্রশাসন ছাড়া চলবে না। তাদের আস্থাটা ফিরিয়ে আনা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী সমাজের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত অত্যন্ত জরুরি, এবং এটা নানা ক্ষেত্রে অনেকেই আতঙ্কের মধ্যে আছেন, এবং পরিবেশ পরিস্থিতি কতটা স্বাভাবিক, এখানে নীতিগত অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে, এটা অত্যন্ত জরুরি। এবং তৃতীয়ত হচ্ছে যেটা, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে আগামী কয়েকদিনের জন্যে আমার মনে হয় সবচেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত, যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, সেটা প্রচারণার কারণেই হোক, পরিস্থিতির কারণে হোক, তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা আছে। তাদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেয়া, এটা সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, এবং বাংলাদেশের আমি মনে করি আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব। যার যেখানে সুযোগ আছে তাদেরকে নিরাপত্তা দানে ভূমিকা রাখা, তাদের পাশে দাঁড়ানো, সেটা যেন আমরা সবাই দাঁড়াই। কেননা এই কনফিডেন্সটা, এই আস্থার জায়গাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে বাইরের কোনো দেশের যে প্রোপাগান্ডা বা অপতথ্য, সেগুলো মোকাবেলা করা আমাদের জন্য অনেক সহজ হবে, এবং বরং তাদেরকে একটা জবাবও দেওয়া যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।